আসসালামাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি আইসিটি বিষয় সি প্রোগ্রামিং সম্পর্কিত এই যে এসএসসি টেস্ট পরীক্ষায় নটরডেম কলেজের যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে প্রশ্নটা দেখে নিই। এই যে প্রশ্নটা আমি এখানে উপস্থাপন করলাম নটরডেম কলেজের প্রশ্ন। অনিক সি প্রোগ্রামিং এর বই পড়ে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের প্রোগ্রাম লিখে শিক্ষককে দেখালেন। শিক্ষক আবার অনিককে এই ওয়াই সমান এই সিরিজের ফ্লোচার্ট আর অ্যালগরিদম লিখতে বললেন, আর ফ্লোচার্ট আর প্রোগ্রাম লিখতে বললেন। ভালো কথা, দুইটা অদ্ভুত তথ্য। উপরে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের সম্পর্কে বলা হয়েছে, আর নিচে একটি সিরিজ সংখ্যার যোগফলে নির্ণয়ের কথা বলা হয়েছে। এখন ক খ তোমরা পারবে, আমি মূলত গ এবং ঘ আলোচনা করব। গ নম্বরে বলেছে অনিক যে প্রোগ্রাম লিখেছিল সেটি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখো। তার মানে আমাদের তিনটা সংখ্যার মধ্যে কোনটি বড় সংখ্যা তা নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখব। তো এই যে লক্ষ্য করি, উদ্দীপকে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম বাম দিকে লিখব। তো অ্যালগরিদম হচ্ছে কোন ধাপে কী করব তার ধারাবাহিক বর্ণনা। প্রথমে লিখব ধাপ 1 প্রোগ্রাম শুরু করি। ধাপ 2 ইনপুট হিসেবে আমরা তিনটে সংখ্যার মান নিতে পারি এবিসি। ইনপুট হিসেবে এবিসি তিনটি সংখ্যার মান আমরা গ্রহণ করলাম। এরপরে আমরা কন্ডিশন যাচাই করব। কি কন্ডিশন যাচাই করব? প্রথমে এ কি বি এবং সি অপেক্ষা বড়? কন্ডিশন যাচাই করলাম এ গ্রেটার দেন বি এবং এ গ্রেটার দেন সি। অর্থাৎ আমি বললাম যে এ কি বি এবং বি এর চেয়েও বড়, সি এর চেয়েও বড়। যদি এই কন্ডিশন সত্য হয় তাহলে কিন্তু এ বড় সংখ্যা হবে, এ বড় সংখ্যা হবে। আর যদি এই কন্ডিশন ফলস হয়, মানে সত্য না হয়, তাহলে আরেকবার যাচাই করব বি কি এ অপেক্ষা এবং সি অপেক্ষা বড়। আমি আবার জিজ্ঞাসা করলাম বা যাচাই করতেছি যে বি এর মান কি এ এর চেয়ে এবং সি এর চেয়ে বড়। যদি বি এর চেয়েও বড় হয়, সি এর চেয়েও বড় হয়, তাহলে বি বড় সংখ্যা। আর যদি এ এবং বি কোনোটাই বড় না হয়, অর্থাৎ এই দুইটা কন্ডিশনে যদি মিথ্যা হয়, তাহলে কিন্তু সি বড় সংখ্যা হবে। তখন আর কন্ডিশন যাচাই করব না, লাস্টে লিখে দেবো অন্যথায় সি বড় সংখ্যা। আমি আরেকবার বলি, লক্ষ্য করি, এই 3 নম্বর ধাপটি যদি সত্য হয় তাহলে কিন্তু এ বড়, 4 নম্বরটি সত্য হলে বি বড়, আর দুইটাই যদি মিথ্যা হয় তার মানে কি এও বড় না বিও বড় না, তাহলে সি বড়। তাই নিচে আর কন্ডিশন যাচাই করার দরকার নেই। এই হচ্ছে অ্যালগরিদম। এবার ডান দিকে আমরা ফ্লোচার্ট অঙ্কন করব। ফ্লোচার্টের শুরুর প্রতীক অঙ্কন করব। এই যে শুরুর প্রতীক, এর মধ্যে লিখব স্টার্ট। এরপরে যে ইনপুট প্রতীক হচ্ছে এরকম সামান্তরিক, এটি একটু বাঁকা, এর মধ্যে লিখব ইনপুট এবিসি। এরপরে আমরা এখানে সিদ্ধান্ত যাচাই করব। কোন সিদ্ধান্ত? এই যে প্রথমে এই সিদ্ধান্তটা যাচাই করব, এ গ্রেটার দেন বি, এই সিদ্ধান্তটা। তো সিদ্ধান্ত যাচাই করার জন্য এরকম সিদ্ধান্ত প্রতীক, এর মধ্যে লিখব এ গ্রেটার দেন বি। এরপরে এটা ইয়েসও হতে পারে, ইয়েস হলে বাম দিক, নো হলে ডান দিকে, এরকম অঙ্কন করব। যদি ইয়েস হয় তাহলে আরও একবার যাচাই করব এ কি সি অপেক্ষা বড়, এই কন্ডিশনটা যাচাই করব। প্রথমে এইটা, তারপরে এইটা এইখানে যাচাই করবো, এই যে বাম দিকে আর একটা কন্ডিশন এ গ্রেটার দেন সি, এটা যাচাই করব। এইটা যদি সত্য হয় তাহলে এ বড়, আর যদি মিথ্যা হয় তাহলে সি বড়। এখন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে প্রথম কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে তো নিচে এসে এ গ্রেটার দেন সি এটা যাচাই করবে। কিন্তু প্রথমে যদি এটা মিথ্যা হয় তাহলে আর একটা কন্ডিশন যাচাই করব, সেটা হচ্ছে এই যে লাস্টেরটা বি গ্রেটার দেন সি, বি গ্রেটার দেন সি। এখানে কিন্তু নো ইয়েস হবে, সব জায়গায় ইয়েস নো, এইখানে কিন্তু নো ইয়েস হবে। কেন নো ইয়েস হবে আমি একটু পরে বলছি। এখন অনেক শিক্ষার্থীর প্রশ্ন হতে পারে যে প্রথমে এই যে এইটা যাচাই করলাম, তারপরে এ গ্রেটার দেন সি যাচাই করলাম, এরপরে তো বির সাথে এইটা যাচাই করবো না। না, এটা যাচাই করার দরকার নেই, কারণ এটা একবার যাচাই করেছি এখানে এর সাথে বি যখন যাচাই করেছি তখন বি এর সাথে আর এ যাচাই করার দরকার নেই। তাই আমরা এই যে বি গ্রেটার দেন সি এইটার লাস্টে যাচাই করেছি। এখন এইটা যদি সত্য হয় তাহলে কিন্তু লার্জেস্ট নাম্বার এ, আর এই লাস্টেটা যদি ডান দিকেটা যদি সত্য হয় তাহলে কিন্তু লার্জেস্ট নাম্বার বি। আর দুইটাই যদি কমন মিথ্যা হয়, এটাও মিথ্যা, তাহলে কিন্তু সি বড়। তা এটাও নো, এই দুইটা নো একসাথে করার জন্য এই যে লাস্টে বি গ্রেটার দেন সি এর নোটা আমরা বাম দিকে অঙ্কন করেছি, কারণ এটা ইয়েস নো, এটা নো ইয়েস হয়েছে, দুইটা নো পাশাপাশি রাখার জন্য। এবার আমরা সবগুলো একসাথে ক্লোজ করে প্রোগ্রাম শেষ করব, এই যে এন্ড দিয়ে।
তো এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট, তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় সংখ্যা তা নির্ণয়ের। তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের ঘনং কি বলেছিল? উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের ঘনং বলেছে উদ্দীপকের শেষ লাইনের শিক্ষক কর্তৃক অনিককে দেওয়া কাজটি তুমি করে দেখাও। শিক্ষক কি বলেছিল? অনিককে এই যে এই প্রোগ্রামের যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট আর প্রোগ্রাম লিখতে বলেছিল। তাহলে এর জন্য আমরা প্রথমে ফ্লোচার্ট অঙ্কন করব, তারপর প্রোগ্রাম লিখব। আজকে প্রশ্নটি একটু বড় হচ্ছে, তাই না? যাক, সমাধান করার চেষ্টা করি। তো ফ্লোচার্টে আমরা শুরুর প্রতীক লিখব, এই যেটা শুরুর প্রতীক, এর মধ্যে লিখবে স্টার্ট। এবং এইখানে ইনপুট নাই, কিন্তু কিবোর্ড দিয়ে ইনপুট দেওয়ার সুযোগ নাই, বলেছে 25 পর্যন্ত যোগফল নির্ণয় হবে। তাহলে এইখানে আমাদের এই দুইটা ভেরিয়েবলের মান এখানে নির্ণয় করবো। এখানে 1, 2, 3 এইখানে এক এক করে বৃদ্ধি পেয়েছে। আবার উপরে 2, 3, 4 উপরেও কিন্তু এক এক করে বৃদ্ধি পেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে পাওয়ারটা কিভাবে হচ্ছে? পাওয়ারটা হচ্ছে এই আয়ের, আমি যদি আয় ধরি, কাউন্টারের মান এটা আয় দিয়ে গণনা করি, তাহলে উপরে হবে i+1। এই যে লক্ষ্য করি, i সমান 1 ধরলাম, y সমান 0 ধরলাম। i সমান 1 কারণ 1 দিয়ে শুরু হয়েছে। এখন আর y এর মান আমরা 0 ধরেছি। সব কিছু যোগ করার আগে সামের মান বা y এর মান 0 থাকবে। আমরা যেমন আগে সাম সমান 0 ধরতাম, এখানে y সমান 0 ধরেছি, কারণ প্রশ্নে y দেওয়া ছিল এখানে, সেই জন্য। এরপর একটি কন্ডিশন যাচাই করব। আয়ের মান বাড়তে বাড়তে 25 পর্যন্ত যাবে, তাই লিখব i <= 25। এবং আয়ের মান আবার 1 করে বৃদ্ধি করবে, আয়ের মানে 1 করে। তবে একটা কথা আছে, এখানে যোগফল নির্ণয়ের সূত্রটা হবে সাম সমান, এই যে আমি লিখে দিচ্ছি, ইয়েস যদি হয়, কন্ডিশন যদি সত্য হয়, তাহলে নিচে এসে যোগ করবে সাম সমান বা y সমান y প্লাস আয়ের উপরে পাওয়ার হবে আয়ের সাথে 1 যোগ করে। ভালো করে লক্ষ্য করি, 1 হচ্ছে আয়, তো এখানে আমরা এই আয়ের মান 1 ধরে 1 এর সাথে 1 যোগ করে 2 পাওয়ার হবে। আয়ের 1 এর উপরে 2 পাওয়ার। আবার আয়ের মান যখন 2, এখানে লিখব 2 এর উপরে পাওয়ার হবে 2 এর সাথে 1 যোগ করে 3, তাই 2 পাওয়ার 3। আবার আয়ের মান যখন 3, তখন 3 এর উপরে পাওয়ার হবে 3 এর সাথে 1 যোগ করে 4, সেই জন্য সূত্রটা হবে আই কমা এখানে আয়ের সাথে 1 যোগ করে সেটি পাওয়ার হবে। যোগফল নির্ণয় করার পাশাপাশি আয়ের মানে 1 করে বৃদ্ধি করবে, কাউন্টারের মান 1 করে বৃদ্ধি করবে। i সমান i+1, এই যে 1, 2, 3 1 করে বৃদ্ধি করার পরে আয়ের মান যেটি হবে সেটা নিয়ে আবার এইখানে যে প্রোগ্রাম এর কন্ডিশন যাচাই করবে। যদি সত্য হয় তাহলে এখানে এই লুপ বডির অংশের কাজটা সম্পূর্ণ করবে, মানে যে একবার যোগফল নির্ণয় করবে, আবার আয়ের মানে 1 বৃদ্ধি করবে, বৃদ্ধি করে আবার এখানে ফিরে যাবে। বারবার এই লুপটা ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত 25 পর্যন্ত যোগফল নির্ণয় শেষ না হয়। যখন 25 পর্যন্ত যোগফল নির্ণয় শেষ হবে, তখন কিন্তু এই কন্ডিশন ফলস হবে, কারণ আয়ের মান বৃদ্ধি করে যখন 26 হবে, তো 26 বাম দিকে বড়, ডান দিকে ছোট, তাহলে তো কন্ডিশন ফলস, কারণ ততক্ষণ পর্যন্ত সত্য যতক্ষণ পর্যন্ত ছোট থাকবে বা সমান থাকবে। এবার যখন আয়ের মান বড় হয়ে যাবে, তখন কন্ডিশন মিথ্যা। তখন এই ওয়াইয়ের যেটা মান হবে সেটাই তো ফলাফল, সেটা এখানে প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে। এই হচ্ছে আমাদের ফ্লোচার্ট। এবার সি প্রোগ্রাম লিখব। সি প্রোগ্রাম পরের পেজে লিখি, এখানে জায়গা হবে না, পরের পেজে যাই। এই যে এখানে আমরা সি প্রোগ্রাম লিখব। প্রথমে আমরা হেডার ফাইল হিসেবে ইনক্লুড stdio.h লিখব, এবং এই প্রোগ্রামে কিন্তু আমরা একটা পাওয়ার নামে ফাংশন ব্যবহার করব, সেজন্য ইনক্লুড math.h ও ব্যবহার করব। ইনক্লুড math.h আমাদের কোনো গাণিতিক বিভিন্ন ফাংশন আছে, সেগুলো ব্যবহার করার সময় এই ইনক্লুড math.h নামে যে হেডার ফাইলটা আছে এটা যুক্ত করব। তার মধ্যে হচ্ছে যেমন আমরা বিশেষ করে রুট নির্ণয়ের জন্য sqrt ফাংশন লিখে থাকি, আবার পাওয়ার নির্ণয়ের জন্য যে পাও ফাংশন এখানে ব্যবহার করব, তখন math.h হবে, বিষয়টি খেয়াল রাখব। এরপরে আমরা কিওয়ার্ড হিসেবে মেন ফাংশন দিয়ে শুরু করে এখানে কিওয়ার্ড হিসেবে int পূর্ণ সংখ্যা ডেটার জন্য ডেটা টাইপ ঘোষণা করব। এর পাশে আমরা দুইটা ভেরিয়েবল নিব, একটা হচ্ছে i আর একটা হচ্ছে y। একটা হচ্ছে i, এখন i এর মানটা পূর্ণ সংখ্যা হবে, কিন্তু y এর মানটা বড় হতে পারে,
আমি যখন এটা পাওয়ার করে যোগ করতে করতে যাব, ওয়াইয়ের মানটা অনেক বড় হতে পারে, যোগফলটা অনেক বড় হতে পারে। সেক্ষেত্রে আমরা লং ডাবল কিওয়ার্ড ব্যবহার করলাম, যার বিশেষ করে যার জন্য আমাদের এই লং ডাবল কিওয়ার্ডের জন্য 80 বিট পর্যন্ত মেমোরিতে জায়গা স্পেস নিতে পারবে, অনেক বড় সংখ্যা লেখা যাবে লং ডাবল কিওয়ার্ড ব্যবহার করলে। অর্থাৎ ওয়াইয়ের মানটা লং ডাবল হতে পারে, সেজন্য আমরা লং ডাবল কিওয়ার্ড ব্যবহার করলাম। এরপরে এখানে কিন্তু কিবোর্ড থেকে ডেটা ইনপুট দেওয়ার সুযোগ নাই, তাই আমরা এইখানে যে প্রিন্টএফ স্ক্যানএফ লিখতাম ওইটা আর হবে না। তাহলে কি লিখবো? এখন সরাসরি ফর লুপের গঠন লিখবো। যদি ফর লুপ ব্যবহার করে করতে চাই, ফর এই যে ফার্স্ট ব্র্যাকেট অফ প্যারেন্থেসিস দিলাম, এর মধ্যে 3টা অংশ লিখবো। প্রথমে লিখবো i সমান 1, তারপরে লিখবো i লেস দেন ইকুয়াল টু 25, আয়ের মান 25-এর সমান বা ছোট, এটা যাচাই কন্ডিশন যাচাই করব। শেষে আয়ের মানে 1 করে বৃদ্ধি করব। আমরা জানি ফর লুপের গঠনের মধ্যে লিখতে হয় ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, কাউন্টার আপডেট বা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অংশ যাই বলি না কেন। তো কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ এই ওয়াইয়ের মান নির্ণয় করবে। ওয়াইয়ের মান এর সূত্র মনে আছে? ওয়াই সমান ওয়াই প্লাস পাওয়ার ফাংশন, তারপরে আই যে ওয়াই প্লাস পাওয়ার ফাংশন, তারপরে আই পাওয়ার আই প্লাস 1। অর্থাৎ এখানে আমরা এখানে যেটা লিখবো তা কমা দিব। এখানে একটি বিষয় বলে রাখি, এই যে আমি একটা হলুদ কালার দিয়ে রেখেছি পাওয়ার ফাংশনটির কাছে, যে পাওয়ার নামে যে ফাংশন ব্যবহার করেছি এটার জন্য উপরে math.h হেডার ফাইল যুক্ত করেছি। এরপরে আমরা কি করব, এই যখন যোগফল নির্ণয় শেষ হয়ে যাবে তখন কিন্তু ওয়াইয়ের মান প্রিন্ট করবে। তা আমরা লিখব প্রিন্ট দিয়ে সামেশন ইজ ইকুয়াল টু, এইখানে প্রিন্ট করবে। এখন এইখানে %d লিখতাম আগে, কিন্তু আমাদের ওয়াইয়ের মানটা কিন্তু বড় হবে, তাই এখানে %d না লিখে ওয়াইয়ের আগে এখানে কিওয়ার্ড হিসেবে ডেটা টাইপ হিসেবে লং ডাবল ব্যবহার করেছি। লং ডাবলের জন্য LF %LF লিখব, কমা দিয়ে AY লিখব, রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ করব। তো এই হচ্ছে আমাদের এই সি প্রোগ্রাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।